So my dear friends, today we will discuss another remaining topic about blood. আচ্ছা, আমরা রক্ত নিয়ে যেটা পড়ছিলাম তার বাকি অংশটা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে রক্তনালীর ভিতরে রক্ত কেন জমাট বাঁধে না। রক্তনালীর ভিতরে রক্ত কেন জমাট বাঁধে না, এর পিছনে একটা কারণ হতে পারে রক্তনালীর ভিতরের তল অনেক মসৃণ হয়। কি অনেক মসৃণ। আচ্ছা, আরেকটা কারণ কি হতে পারে, রক্তনালীর ভিতরে রক্তের প্রবল গতি বা প্রবল বেগ, এটা হচ্ছে রক্ত জমাট বাঁধার অনুকূল নয়, রক্তের প্রচণ্ড গতি। আচ্ছা, আরেকটা আছে হেপারিন। আচ্ছা, এই হেপারিনটা রক্তনালীর ভিতরে যতক্ষণ রক্ত থাকে ততক্ষণ এই হেপারিনটা কার্যকর থাকে। তাই এই হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট, ঠিক আছে, অর্থাৎ রক্তকে কোয়াগুলেট করতে দেয় না অথবা জমাট বাঁধতে দেয় না। এই তিনটা বৈশিষ্ট্য থাকার কারণে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধে না। আচ্ছা, চলো আমরা একটু দেখে আসি আরও দুইটা জিনিস। সেটা হচ্ছে এক জায়গায় রক্তরস আরেকটা হচ্ছে সেরাম। হ্যাঁ, সেরাম, রক্তরস আর সেরাম। এই রক্তরস জিনিসটা আর সেরাম জিনিসটা, এই দুটোর মধ্যে ডিফারেন্স, হ্যাঁ। এখন যদি বলি এই রক্তরসে ফাইব্রিনোজেন, কি ফাইব্রিনোজেন, হ্যাঁ, এটা থাকে কি না? থাকে, হ্যাঁ, কিন্তু সেরামে ফাইব্রিনোজেন থাকে না। আচ্ছা, মেন কথা হচ্ছে আচ্ছা, ফাইব্রিনোজেন লেখার আগে এখানে আমি একটু দ্বিতীয় সারিতে লিখতেছি, তোমরা প্রথম সারিতে এটা লিখো। হ্যাঁ, সংজ্ঞা। রক্তরস হচ্ছে রক্তের তরল অংশ। রক্তরস হচ্ছে রক্তের তরল অংশ। অপরদিকে সেরাম হচ্ছে, হ্যাঁ, এটাও রক্তের তরল অংশ, বাট এখানে একটা কথা আছে, এটা হচ্ছে জমাট বাঁধা রক্তের তরল অংশ। আচ্ছা, তোমরা যখন খাতায় লিখবা তখন এই সংজ্ঞাটা লিখবা 1 নম্বরে, ফাইব্রিনোজেনটা 2 নম্বরে লিখবে, পরে রাখো, কারণ যে কোনো জিনিস লেখার আগে সংজ্ঞাটা মেইন জিনিস। হ্যাঁ, আচ্ছা, যদি এমন হয় অবস্থান, কি অবস্থান, দেখো রক্তরস এটা সাধারণত আমাদের দেহের ভিতরে থাকে। কোথায়? দেহের ভিতরে থাকে রক্তরস।
বাট এরা কিন্তু দেহের বাইরে থাকে। এরা কই থাকে? দেহের বাইরে। হ্যাঁ, তাহলে দেহের ভিতরে থাকে কে? রক্তরস। আর দেহের বাইরে থাকে কে? সেরাম। আচ্ছা, রক্তকণিকা। আচ্ছা, এই যে আমাদের রক্তরস যেটা, এরা রক্তকণিকা ধারণ করে। এরা রক্তকণিকা ধারণ করে। আচ্ছা, বুঝতে পারতেছো? কারণ রক্তরস আমাদের ব্লাডের ভিতরে আছে, আমাদের শরীরের ভিতরে, ব্লাডের ভিতরে কি আছে? রক্তরস আছে, প্লাজমা আছে। প্লাজমার ভিতরে কি আছে? আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, এগুলো আছে। আচ্ছা, কিন্তু এ তো আছে বডির বাইরে। বডির বাইরে কি রক্তকণিকা থাকে? তার মানে যেহেতু থাকে না, তার মানে ধারণ করে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে তঞ্চন ধর্ম। ঠিক আছে, তঞ্চন ধর্ম এর কি উপস্থিত? হ্যাঁ, অবশ্যই এর তঞ্চন ধর্ম উপস্থিত, বাট এর তঞ্চন ধর্ম কিন্তু অনুপস্থিত। ঠিক আছে, এখন তুমি বলতে পারো এর তঞ্চন ধর্ম অনুপস্থিত কেন? এর তঞ্চন ধর্ম অবশ্যই অনুপস্থিত, কারণ এই সেরামটা প্লাজমার যেই অংশ, সেটা তো সেখান থেকে অলরেডি ক্লটিং হওয়া শেষ হয়ে গেছে, সেটা অলরেডি ক্লট করে ফেলছে। এখন এর ভিতরে ফাইব্রিনোজেনই নাই, ফাইব্রিনোজেন ব্যবহার হয়ে গেছে। এই কারণে এখানে কিন্তু এর তঞ্চন ধর্ম উপস্থিত, মানে তঞ্চন ধর্ম এর অনুপস্থিত। আচ্ছা, সেরোটোনিনের কথা যদি আমি বলি, সেরোটোনিন, হ্যাঁ, সেরোটোনিন। আচ্ছা, সেরোটোনিন কম থাকে কোথায়? রক্তরসে। আর সেরোটোনিন বেশি থাকে কোথায়? আচ্ছা, এই সেরোটোনিন বেশি থাকে সেরামে। কারণ বলতে পারো? দেখো, সেরোটোনিন আসলে রিলিজ বের হয় কোত্থেকে? সেরোটোনিন কিন্তু পাওয়া যায় প্লাটিলেট ভেঙে। প্লাটিলেট থেকে, প্লাটিলেট ভেঙে সেরোটোনিন রিলিজ হয়। তাহলে যখন রক্ত জমাট বাঁধতে যাবে, তখন অবশ্যই প্লাটিলেটটাকে ভেঙে যেতে হয়েছে। প্লাটিলেট ভেঙে ওই যে থ্রোম্বোসাইট ভেঙে থ্রোম্বোপ্লাস্টিন হয়েছিল। তাহলে ওই যে সময়টাতে আমাদের প্লাটিলেট বা অনুচক্রিকা ভেঙে গেছে, সে তখন অনেক বেশি পরিমাণে সেরোটোনিন রিলিজ হয়েছে, ফলে সেরামে সেরোটোনিনের পরিমাণ বেশি থাকে স্বাভাবিক রক্তের তুলনায়। ঠিক আছে? আচ্ছা, এই হলো কথা। আচ্ছা, একটু মুছে দিতে হবে। আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক শিখতে যাচ্ছি আজকে। হ্যাঁ, লসিকা তন্ত্র। হ্যাঁ, লসিকা, চলো, লসিকা তন্ত্র। আচ্ছা, লসিকা এই জিনিসটা কেমন? আচ্ছা, একটা সিম্পল ডায়াগ্রাম আঁকাবো আজকে। হ্যাঁ, চলো, দিস ইজ ভেরি সিম্পল ডায়াগ্রাম I will draw over here. এখান থেকে উপর দিকে যাবে, তাই না? আচ্ছা, এটাকে খুব সিম্পলি আঁকার চেষ্টা করছি আমি।
আচ্ছা, আচ্ছা, একটু মনোযোগ দাও। আমরা এখানে একটু ড্র করার চেষ্টা করছি। এখন যদি বুঝে নাও আসে সমস্যা নেই, একটু পরে বুঝে আসবে। অনেকে বলে যে ভাই আপনি এটা কি আঁকাচ্ছেন? হ্যাঁ, একটু আঁকানো শেষ হলে তোমরা বুঝবা। আচ্ছা, আমার মনে হয় এখন একটু হলেও বুঝে আসতেছে যে ভাই এখানে কি আঁকাতে যাচ্ছে। আচ্ছা, দেখো আমরা, এটা হচ্ছে হৃৎপিণ্ড। আমরা হৃৎপিণ্ডকে অর্থাৎ বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়, এটাকে একটু আলাদা করে আঁকানোর চেষ্টা করছি। হ্যাঁ, একটু লক্ষ্য করো। এখান থেকে রক্ত সারা দেহে ছড়িয়ে যাবে, এখানে আসবে, এবং এই পথে রক্ত এখানে এসে কি কৈশিক জালিকায় বিভক্ত হবে। কৈশিক জালিকায় বিভক্ত হয়ে এখানে অক্সিজেন সাপ্লাই দিয়ে, গ্লুকোজ সাপ্লাই দিয়ে সে আবার ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, পালমোনারি ধমনী দিয়ে বের হবে, আবার তারা আসবে। ঠিক আছে? আচ্ছা, এসে কি করবে দেখো, আবার তারা, আচ্ছা, এখানে এসে উন্মুক্ত হবে। ঠিক আছে? আচ্ছা, এই পথে যাবার পথে এইখানে যে কৈশিক জালিকা বা ক্যাপিলারিতে বিভক্ত হয়েছিল, এই ক্যাপিলারিতে, আচ্ছা, এই ক্যাপিলারিতে বিভক্ত হওয়ার পরে এখান থেকে কিছু তরল এই টিস্যু স্পেস, এটা তো টিস্যু লেভেলে কিছু তরল এখানে পড়ে যাবে। ঠিক আছে? এখানে কিছু তরল আসবে, এখানে তরল জমা হবে, এবং প্রতিবার হৃৎপিণ্ড পাম্প করলে যতগুলো রক্ত এখানে আসবে তার 10% এদিকে পড়বে। ঠিক আছে? এই তরলগুলার ভবিষ্যৎ কি? এই তরলগুলা লসিকা তন্ত্রের মাধ্যমে, কার মাধ্যমে? লসিকা তন্ত্রের মাধ্যমে আবার ব্লাডে ফেরত আসবে। তো এই যে সিস্টেমটা, এই যে ড্রেনেজ সিস্টেমটা, এটা হচ্ছে লসিকা তন্ত্র। তোমরা অনেকেই এই টপিক জানো না, এই টপিক ভালো পারো না, বোঝো না, এতদূর সব কিছুই জানো, বাট এই সিস্টেমটা হচ্ছে যে আমাদের লসিকা তন্ত্র, মানে এভাবে এসে আবার সে ব্লাডের সাথে মিশে যাবে। ঠিক আছে? আচ্ছা, যদি এই তরলটা এভাবে যুক্ত না হতো তাহলে প্রতিদিন মোটামুটি 4 থেকে 5 লিটার রক্ত, মানে ফ্লুইড আমরা লস করতাম। এখন আমাদের বডির ব্লাডের পুরো আয়তন কত? 5 থেকে 6 লিটার। 4-5 লিটার যদি আমরা এভাবেই হারাই ফেলি তাহলে আমরা কি বেঁচে থাকা সম্ভব? অর্থাৎ যদি লিম্ফ্যাটিক সিস্টেম কাজ না করে, একদিনে মানুষ 24 ঘন্টার মধ্যে মরে উপরে চলে যাবে।
ঠিক আছে। আচ্ছা, এই যে লসিকা, হ্যাঁ, এই লসিকা তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে লিম্ফোজেনেসিস। কি? লিম্ফোজেনেসিস, ঠিক আছে, লিম্ফোজেনেসিস। আচ্ছা, এখন এই যে লসিকার ভিতরে আসলো, এই লসিকার ভিতরে কি কি থাকবে? কিছু কোষ উপাদান থাকবে, হ্যাঁ, লসিকার উপাদান কয়টা? আচ্ছা, কিছু কোষহীন উপাদান, আর কিছু কোষীয় উপাদান, ঠিক আছে, কোষীয় উপাদান, কিছু কোষহীন উপাদান, কিছু কোষীয় উপাদান। আচ্ছা, কোষহীন উপাদানের মধ্যে সবচেয়ে বেশি থাকে লিম্ফোসাইট, হ্যাঁ, সবচেয়ে বেশি থাকে লিম্ফোসাইট। কি বেশি থাকে? সবচেয়ে বেশি থাকে লিম্ফোসাইট। এরপরে কিছুটা মনোসাইট থাকে, হ্যাঁ, কিছু মনোসাইট থাকে। আচ্ছা, এটা কিন্তু 500 থেকে 75,000 পর্যন্ত থাকতে পারে পার কিউবিক অর্থাৎ প্রতি ml লসিকায়, হ্যাঁ, এবং এর সাথে কিছু মনোসাইট থাকে, ঠিক আছে, কি থাকে? কিছু মনোসাইট থাকে, হ্যাঁ। এটা হচ্ছে কোষীয় উপাদান। আচ্ছা, কোষহীন উপাদানের মধ্যে কি আছে? চলো, এই যে আমাদের কোষহীন উপাদান, তাই না? কোষহীন উপাদানের মধ্যে 94% পানি। আচ্ছা, আমাদের পানি হচ্ছে 94%, ঠিক আছে। আচ্ছা, আর বাকি কঠিন পদার্থ, বাকি কঠিন পদার্থের পরিমাণ হচ্ছে বাকি কঠিন পদার্থ হচ্ছে আমাদের 6%, ঠিক আছে। আচ্ছা, চলো, তাহলে বাকি কঠিন পদার্থের পরিমাণ হচ্ছে 6%। এই লসিকার ভিতরে এখান থেকে প্লাজমার সাথে সাথে কিছু প্রোটিন যায়। কি প্রোটিন? প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন কি কি আছে? এর আগে একটা ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে GP5, তাই না? ওই যে গ্লোবিউলিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এই প্লাজমা প্রোটিনগুলো লসিকার ভিতরেও থাকবে। ওকে, এরপরে কি থাকবে? লসিকার ভিতরে কিছু লিপিড থাকবে। প্রধানত কি থাকবে? লিপিড থাকবে, ঠিক আছে। লিপিড লসিকার ভিতরে থাকে কি? লিপিড, লিপিড থাকবে। আচ্ছা, লিপিড থাকবে, প্রোটিন থাকবে। আচ্ছা, প্রোটিনগুলো কোন প্রোটিন থাকবে? ওই যে প্লাজমা প্রোটিনগুলো, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, ওই যেগুলো আমরা GP5 দিয়ে মনে রেখেছিলাম। এবং লিপিডের মধ্যে মেইনলি যেটা থাকবে সেটা হচ্ছে কাইলোমাইক্রন, হ্যাঁ, কাইলোমাইক্রন, ঠিক আছে। লিপিডের মধ্যে মেইনলি থাকবে কাইলোমাইক্রন। আচ্ছা, কিছু খনিজ লবণ থাকতে পারে, কিছু এর ভিতরে রেচন বজ্রগুলো কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলা থাকতে পারে। আচ্ছা, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, তবে যখন আমরা চর্বিযুক্ত খাবার খাই, ঠিক আছে, চর্বিযুক্ত খাবার খাই, তখন চর্বিযুক্ত খাবার খাইলে লিপিডটা, এই লসিকাটা তখন সাদা বর্ণ ধারণ করে, ঠিক আছে। এর ভিতরে যখন আমরা এর ভিতরে লিপিডগুলো যায়, ঠিক আছে, গেলে এটার কালার হয় সাদা। সাদা কেমন? দুধের মতো সাদা, হ্যাঁ,
দুধের মতো সাদা, ঠিক আছে। এইটাকে আমরা বলছি কাইল, এটাকে আমরা কি বলছি? কাইল, ঠিক আছে। ওকে, এটাকে আমরা বলছি কাইল। আচ্ছা, এখন লসিকার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে রে। হ্যাঁ, সেইটা তো জানতেই হবে, তাই না? একটা জিনিস সম্পর্কে আমরা পড়ছি, কিন্তু সেই জিনিসটা আমার বডিতে কি কাজ করে সেটা জানি না, এটা কিন্তু একটা অপরাধ। হ্যাঁ, আচ্ছা, প্রোটিন পরিবহন করে। কি করে? প্রোটিন পরিবহন করে, আচ্ছা, তাহলে কী করে? প্রোটিন পরিবহন করে। এই যে লজিকের ভিতরে প্রোটিন থাকে না, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজিন, এর ভিতরে যদি থাকে তাহলে প্রোটিন যে এখানে আসতেছে সেটাকে তো পরিবহন করছে। হ্যাঁ, প্রোটিন পরিবহন করে। স্নেহ পরিবহন করে। স্নেহ বলতে কি? স্নেহ মানেই তো লিপিড, তাই না? স্নেহ পরিবহন করে। তাহলে প্রোটিন পরিবহন করে, স্নেহ পরিবহন করে, আর কি পরিবহন করে? আর কিছু? আচ্ছা, অক্সিজেন ও পুষ্টি। আচ্ছা, অক্সিজেন ও পুষ্টি এইটা পরিবহন করে। আচ্ছা, অক্সিজেন ও পুষ্টি পরিবহন করে কোথায়? ঠিক আছে, যেসব টিস্যুতে রক্ত পৌঁছাতে সক্ষম নয় সেই অঞ্চলগুলোতে অক্সিজেন এবং পুষ্টি পরিবহন করে কে? এই লসিকা। বুঝছো? যেসব কোষে অক্সিজেন পরিবহন সম্ভব নয় সেসব কোষে, মানে রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবহন করা সম্ভব নয়। আচ্ছা, এই যে শোষণ, ঠিক আছে, শোষণ কি শোষণ করে রে? হ্যাঁ, আচ্ছা, আমরা যে খাবার খাই না, তেলযুক্ত চর্বিযুক্ত খাবার আমরা খাই, এই চর্বিযুক্ত খাবার যখন আমাদের পেটে যায় তখন সেগুলো কি রক্তের মাধ্যমে শোষণ হয় না, সেটা শোষণ হয় লসিকার মাধ্যমে। এই কারণেই লসিকা চর্বিযুক্ত খাবার শোষণ করে দুধের মতো সাদা হয়, তখন আমরা এটাকে কাইল বলি। ঠিক আছে, আমাদের চর্বিযুক্ত খাবার এই লসিকার মাধ্যমে শোষিত হয়। ঠিক আছে, তাহলে কি করে? শোষণ করে। কি শোষণ করে? এই যে চর্বিযুক্ত খাবার। ঠিক আছে, আচ্ছা, প্রতিরক্ষা ব্যবস্থায় ভূমিকা। প্রতিরক্ষা ব্যবস্থায় ভূমিকা রাখে। হ্যাঁ, প্রতিরক্ষা ব্যবস্থায় ভূমিকা রাখে। আচ্ছা, প্রতিরক্ষা ব্যবস্থায় ভূমিকা কিভাবে রাখে? এর ভিতরে ওই যে আমরা বলছিলাম যে কি থাকে, মনোসাইট থাকে আর লিম্ফোসাইট থাকে লসিকায়। এই মনোসাইট লিম্ফোসাইট কি করে? এই যে লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে মনোসাইট ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে জীবাণু ধ্বংস করে, তাই তো? তাহলে প্রতিরক্ষা ব্যবস্থায় কিছু ভূমিকা রাখছে। আচ্ছা, রক্ত রস পুনর্বন্টন। হ্যাঁ, আচ্ছা, রক্তরস বলতে রক্তরস না দেহরস বলি। হ্যাঁ, দেহরসের পুনর্বন্টন। আচ্ছা, দেহরস অর্থাৎ এই যে এর ভিতরে আমাদের বডিতে এই যে ফ্লুইড বা তরল পদার্থগুলো জমা হচ্ছিল সেগুলোকে আবার রক্তে পুনর্বন্টন, যেখানে যার প্রয়োজন সেখানে নিয়ে যাচ্ছে, এটাই তো দেহরসের পুনর্বন্টন, তাই না? এই কাজগুলো জানলেই, এগুলো ইম্পর্টেন্ট কাজ, এই কয়েকটা কাজ জানলেই মোটামুটি লসিকাতন্ত্রের এই ধারণাগুলো কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এই লসিকাতন্ত্রের ধারণা যেই বিজ্ঞানীরা দেন তা একজনের নাম হচ্ছে বার্থোলিন। কি? বার্থোলিন। আরেকজনের নাম হচ্ছে রুডবেক। ঠিক আছে, জাস্ট মনে রাখার জন্য রাখো, খুব যে ইম্পর্টেন্ট এরকম কোনো কথা নেই। ঠিক আছে, আচ্ছা,
এই লসিকা তন্ত্রকে আমরা বলছি দ্বিতীয় সংবহন তন্ত্র। ঠিক আছে, প্রথম সংবহন তন্ত্রকে দ্বিতীয় সংবহন তন্ত্র। আচ্ছা, প্রথম সংবহন তন্ত্র ছিল কিন্তু রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, দ্বিতীয় সংবহন তন্ত্রটা হচ্ছে এই লসিকা। হ্যাঁ, আচ্ছা, লসিকা তন্ত্র দুইটা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে লসিকা গ্রন্থি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে লসিকা গ্রন্থি, আর একটা হচ্ছে লসিকা নালী। হ্যাঁ, একটা হচ্ছে লসিকা গ্রন্থি আর একটা হচ্ছে লসিকা নালী। আচ্ছা, লসিকা গ্রন্থি অনেকটা ক্যাপসুল আকৃতির। কেমন, কোন আকৃতির? আচ্ছা, যে তোমরা ক্যাপসুল খাইছো না ছোটোবেলা, ওইটা কিন্তু একটা জ্যামিতিক আকৃতির নাম রে। ক্যাপসুল কোনো ঔষধের নাম না। হ্যাঁ, এটা জ্যামিতিক আকৃতির নাম। ক্যাপসুল দেখতে অনেকটা এই যে এমন। আচ্ছা, এমন। আচ্ছা, এই যে এমন বিষয়টা, এগুলো হচ্ছে আমাদের লসিকা গ্রন্থি। এগুলো হচ্ছে লসিকা গ্রন্থি, আর এই অংশটা হচ্ছে লসিকা নালী। ঠিক আছে, এটা একটা লসিকা তন্ত্রের মধ্যে অনেকগুলো থাকতে পারে। এগুলো নিয়ে আমাদের কোনো ইয়ে নেই। আচ্ছা, নালী হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, এই যে লসিকা গ্রন্থি, যেই পথে লসিকাগুলো অর্থাৎ তরল ফ্লুইড এই গ্রন্থিতে আসে সেটা হচ্ছে অন্তর্মুখী লসিকা নালী। আবার এই লসিকা গ্রন্থি থেকে যখন ফ্লুইডগুলো বের হয়ে যাবে এই গ্রন্থির সাপেক্ষে, এইটা তখন বহির্মুখী লসিকা নালী। বুঝছো কথা? এটা অন্তর্মুখী লসিকা নালী, অর্থাৎ গ্রন্থির দিকে আসছে, বহির্মুখী লসিকা নালী। আবার এখানেও সেম, অন্তর্মুখী লসিকা নালী, বহির্মুখী লসিকা নালী। কথা বলছো? আচ্ছা, অন্তর্মুখী লসিকা নালী, বহির্মুখী লসিকা। আচ্ছা, এই যে লসিকা নালী, একটা হচ্ছে লসিকা নালী, একটা লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থি অনেক থাকতে পারে। এবার লসিকা নালী কয় ধরনের? লসিকা নালী কয় ধরনের, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, লসিকা নালী হচ্ছে দুই ধরনের। লসিকা নালী, লসিকা নালী। হ্যাঁ, আরেকটা কি? লসিকা গ্রন্থি। চলো, লসিকা নালী আর লসিকা গ্রন্থি। এই নালিকা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ডান লসিকা নালী, একটা ডান লসিকা নালী। একটা হচ্ছে, এটা কি বাম না, এটা হচ্ছে থোরাসিক লসিকা নালী। হ্যাঁ, কখনোই এইটা ভুল করা যাবে না। একটা হচ্ছে ডান লসিকা নালী আর এটা হচ্ছে থোরাসিক লসিকা নালী। এটা যদি ডান বলে, এটা যদি বাম বলে দাও তাহলে এটা কিন্তু কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ, মহাপাপ। ঠিক আছে, আচ্ছা, ডান লসিকা নালী আর হচ্ছে থোরাসিক নালী। আচ্ছা, ডান লসিকা নালী কি করে? আচ্ছা দেখো, এই যে এইখানে আমাদের যে উঁচু বোনসটা, উঁচু হাড়টা আছে, এটার নাম হচ্ছে ক্লাভিকল। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে এটাকে বলা হয় বিউটি বোন, ছেলেদের ক্ষেত্রে বলা হয় কলার বোন। ঠিক আছে, এই বোনসের নাম হচ্ছে ক্লাভিকল। তাহলে এই বোনসের নিচে যে ভেইন বা শিরা আছে সেটা হচ্ছে সাবক্লাভিয়ান ভেইন। আর এই ডান পাশ দিয়ে মাথার দিকে যেই ভেন, মাথার দিক থেকে রক্ত নিয়ে যেই ভেনটা আসছে এই ডান পাশ দিয়ে, সেটার নাম হচ্ছে ডান অন্তঃজুগুলার ভেন। ডান অন্তঃজুগুলার ভেন। আচ্ছা, বা শিরা, ডান অন্তঃজুগুলার ভেন বা ডান অন্তঃজুগুলার শিরা। আর এখানে সাবক্লাভিয়ান শিরা বা সাবক্লাভিয়ান ভেন। ঠিক আছে, এসে এখানে কি হবে? এখানে কোথায় মিলিত হবে? আচ্ছা, এখানে যে সংযোগ স্থলটা আছে, মানে সাবক্লাভিয়ান শিরা বা সাবক্লাভিয়ান ভেইন এবং ডান অন্তঃজুগুলার ভেইন যেখানে মিট করেছে, অর্থাৎ এই দুটোরে এখানে এসে ফিউজ হয়েছে। ঠিক আছে, মিট করেছে, ঠিক সেই জায়গায় ডান লসিকা নালী উন্মুক্ত হয়। অর্থাৎ এই যে ডান লসিকা নালী সেই জায়গায় উন্মুক্ত হয়। ঠিক আছে, আচ্ছা, ডান লসিকা নালী সেখানে উন্মুক্ত হয়। আচ্ছা, ডান লসিকা নালী কি কোন অঞ্চলের আনে? লসিকা টেনে আনে মাথা,
বক্ষ মানে বুকের ডান পাশটা, ডান হাত, ঠিক আছে, এই অংশে যত লসিকা আছে এরা ডান লসিকা নালী হয়ে এখানে উন্মুক্ত হয়। ঠিক তেমনিভাবে যেটা থোরাসিক লসিকা নালী, থোরাসিক লসিকা নালী কী করে, এরা দেহের নিম্নাংশ এবং বাম হাত, বাম পার্ট, বডির বাম পোর্শন, এই বাম অংশ থেকে লসিকা সংগ্রহ করে, এখান থেকে লসিকা সংগ্রহ করে নিয়ে আসে এবং তারা কোথায় মিলিত হয়, বাম সাবক্লাভিয়ান শিরা অর্থাৎ ক্লাভিকুলার নিচের শিরাটা এবং বাম জুগুলার অন্তঃজুগুলার শিরা, বাম অন্তঃজুগুলার শিরা এবং বাম সাবক্লাভিয়ান শিরা, এটা যেখানে মিট করে সেখানে এসে থোরাসিক নালিকা এসে মিলিত হয়। মিলিত হলে কি হয়, সারা দেহ থেকে লসিকা নিয়ে এই জাংশনে এসে কি করে, ওপেন করে। এটাই হচ্ছে কথা। আচ্ছা, এখন দেখো লসিকা তন্ত্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে রে, এখানে অনেকগুলো কপাটিকা থাকে। কি থাকে? কোপাটিকা থাকে, ঠিক আছে। এখন তুমি বলতে পারো কোপাটিকা কেন লাগবে? হ্যাঁ, এখানে কি থাকে, অনেক কপাটিকা থাকে, থাউজেন্ড অফ ভাল্ব, কপাটিকাই তো ভাল্ব, তাই না? আচ্ছা, এই ভাল্বগুলো এখানে কেন থাকে? দেখো, যখন এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। যখন রক্তনালীর ভিতর দিয়ে রক্ত যাওয়া আসা করছে তখন কিন্তু হৃৎপিণ্ড পাম্প করছে এবং পাঠাচ্ছে। এইখানে কিন্তু আর্টারিতে কিন্তু ভালভের প্রয়োজনই নেই, ভেইনে ভালভ থাকে কিন্তু কম, কার তুলনায়? লসিকা নালীর তুলনায় কম। এখানে তো হৃৎপিণ্ড পাম্প করে ব্লাড নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো পাম্প করার কেউ নাই। তার মানে রক্ত যদি এদিকে একবার যায় তাহলে ও যেন ফিরে না আসতে পারে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা ভাল্ব, প্রত্যেকটা কপাটিকা এই একটাই কাজ, সেটা হচ্ছে ইউনিডিরেকশনাল ফ্লো, অর্থাৎ একদিকে প্রবাহিত করা, ঠিক আছে, একদিকে প্রবাহিত করা। এটাই হচ্ছে আমাদের ভাল্বের মেইন কাজ। আচ্ছা, এবার আসো লসিকা গ্রন্থি নিয়ে কিছুটা আলোচনা করি, ঠিক আছে। লসিকা গ্রন্থি, আচ্ছা, গ্রন্থি নিয়ে আলোচনা কোথায় করবো রে? আচ্ছা, লসিকা গ্রন্থি একটু এই সাইডে আঁকানোর চেষ্টা করি। হ্যাঁ, ওইখানে জায়গা নেই। লসিকা গ্রন্থি, ঠিক আছে। লসিকা গ্রন্থি, আচ্ছা, এই যে লসিকা গ্রন্থি, আমাদের বডিতে কয় ধরনের লসিকা গ্রন্থি আছে? 5 ধরনের, ঠিক আছে। 5 ধরনের লসিকা গ্রন্থি আছে। এই 5 ধরনের লসিকা গ্রন্থি কি কি? একটা হচ্ছে লিম্ফ মানে লসিকা, ঠিক আছে। একটা হচ্ছে লিম্ফ নোড, একটা হচ্ছে টনসিল, লিম্ফ নোড, টনসিল, তারপরে হচ্ছে আমাদের প্লিহা, ঠিক আছে, প্লিহা, তারপরে হচ্ছে থাইমাস, হ্যাঁ, থাইমাস, তারপরে যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে লাল অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা, ঠিক আছে। এই যে এই 5 ধরনের লসিকা গ্রন্থি আমাদের বডিতে থাকে। আচ্ছা, মানবদেহে এই যে লিম্ফ নোড, এই লিম্ফ নোডের কথা যদি বলি, মানবদেহে এর সংখ্যা হচ্ছে 400 থেকে 700 পর্যন্ত হতে পারে। লিম্ফ নোডের সংখ্যা মানবদেহে 400 থেকে 700 পর্যন্ত হতে পারে। আচ্ছা,
এই টনসিল যেটাকে আমরা বলছি টনসিল, হ্যাঁ, এই টনসিল হচ্ছে 3 ধরনের। কয় প্রকার? 3 প্রকার, হ্যাঁ, 3 প্রকার। এই টনসিলটা হচ্ছে আমাদের 3 প্রকার। আচ্ছা, এই 3 প্রকার টনসিল কি কি এটাও তো জানতে হবে, তাই না? একটা হচ্ছে প্যালেটাইন টনসিল, প্যালেটাইন, একটা হচ্ছে প্যালেটাইন টনসিল, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাডিনয়েড টনসিল। আচ্ছা, এই যে অ্যাডিনয়েড টনসিল, অ্যাডিনয়েড টনসিল, ঠিক আছে, এই যে অ্যাডিনয়েড টনসিল এইটাকেই কিন্তু বলা হয় ফ্যারিঞ্জিয়াল টনসিল, ঠিক আছে, এটাকেই বলা হয় ফ্যারিঞ্জিয়াল টনসিল। আর এটা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল, ঠিক আছে, আর এটা হচ্ছে কি লিঙ্গুয়াল টনসিল। আচ্ছা, লিঙ্গুয়াল টনসিল, হ্যাঁ, আর এটা হচ্ছে কি লিঙ্গুয়াল টনসিল। আচ্ছা, টনসিলে যদি কোনো প্রদাহ হয়, টনসিলে যদি কোনো প্রদাহ হয় তাহলে আমরা বলি টনসিলাইটিস, টনসিলাইটিস, বোঝা গেছে? টনসিলে যদি কারো প্রদাহ হয় তখন আমরা সেটাকে বলি টনসিলাইটিস। টনসিল যখন আমরা কেটে ফেলি তখন আমরা সেটাকে বলি টনসিলেক্টমি, টনসিলেক্টমি, হ্যাঁ, টনসিলেক্টমি। তাহলে টনসিলে প্রদাহ হলে আমরা বলি টনসিলাইটিস, আর যদি টনসিল কেটে ফেলতে হয় কোনো কারণে আমরা সেটাকে বলি টনসিলেক্টমি। আচ্ছা, প্লিহা, এই প্লিহাকে ব্লাড ব্যাংক বলা হয়। কি ব্যাংক বলা হয়? ব্লাড, প্লিহাকে আমরা বলি ব্লাড ব্যাংক, হ্যাঁ, প্লিহাকে বলি ব্লাড ব্যাংক, অথবা এটাকে বলা হয় রক্তের রিজার্ভার, রক্তের রিজার্ভার। তাহলে রক্তের রিজার্ভার বলা হয় কাকে? এই প্লিহাকে, হ্যাঁ। এই প্লিহা মোটামুটি 170 গ্রাম ওজন বিশিষ্ট, 170 গ্রাম ওজন বিশিষ্ট, হ্যাঁ, প্লিহা 170 গ্রাম ওজন বিশিষ্ট। এই প্লিহাতে 2 ধরনের মজ্জা থাকে, একটা হচ্ছে সাদা, ঠিক আছে, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল, একটা সাদা একটা লাল। এই প্লিহাতে 2 ধরনের মজ্জা থাকে, একটা সাদা একটা লাল। এই সাদা লাল মজ্জা এটা তোমার না জানলেও চলবে, বাট প্লিহাকে যে ব্লাড ব্যাংক বলা হয় এইটা যদি ভুলে যাও তাহলে তোমার বড়ই গুনাহ হবে, হ্যাঁ, এটা ভুলে যাওয়া যাবে না। এই প্লিহাকে বলা হয় লোহিত কণিকার কবরস্থান। কি বলা হয়? লোহিত কণিকার, আচ্ছা এটা লেখার জায়গা নেই, আমরা আরবিসি লিখি, ঠিক আছে, আরবিসি এর কবরস্থান, ঠিক আছে, আরবিসি এর কবরস্থান বলা হয় এই প্লিহাকে। আচ্ছা, থাইমাস, আচ্ছা, এই থাইমাসের একটা বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, এই থাইমাস কি করে? পরিণত টি লিম্ফোসাইটকে পরিপক্ক করে, টি লিম্ফোসাইট, এই টি লিম্ফোসাইটকে পরিপক্ক করে, পরিপক্ক। তাহলে টি লিম্ফোসাইটকে পরিপক্ক করছে কে? এটা হচ্ছে থাইমাস, ঠিক আছে, এটা হলো থাইমাস। থাইমাস কি করে? টি লিম্ফোসাইটকে পরিপক্ক করে। আচ্ছা, লাল অস্থিমজ্জা, এই লাল অস্থিমজ্জা সম্পর্কে তেমন কিছু জানতে হবে না আমাদের। এই লাল অস্থিমজ্জা থেকে তোমরা মনে রাখবা যে এখান থেকে ওই যে আরবিসি প্রোডাকশন হয়, তাই না? লাল অস্থিমজ্জা থেকে কি হয়? আরবিসি প্রোডাকশন হয়। আচ্ছা, চলো, দিস ইজ আওয়ার ডঙ্কি। হোয়াট? দিস ইজ ডঙ্কি। আচ্ছা, কিসের ডঙ্কি? ডঙ্কি মানে গাধা। এই হার্ট হচ্ছে আমাদের বডির একটা গাধা।
জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত দে আর পাম্পিং, ঠিক আছে, দে আর পাম্পিং। আচ্ছা, আমরা এখানে আঁকালাম কি, বাম অলিন্দ বাম নিলয়। এখান থেকে কি হচ্ছে, এরা পাম্প করলে রক্ত সারা দেহে ছড়িয়ে গেল, রক্ত সারা দেহে ছড়িয়ে যায় এবং এদিক দিয়ে আসে এবং কিছু রক্ত রস তরল অংশ এটা থেকে যায়, এটা লসিকাতন্ত্রের মাধ্যমে আবার রক্তের সাথে এসে যুক্ত হয়, তাই তো। এখান থেকে আবার যে ডান অলিন্দ ডান নিলয়, এখান থেকে আবার পালমোনারি ধমনী হয়ে ফুসফুসে গেল, ফুসফুস থেকে আবার পালমোনারি ভেইন হয়ে আবার এখানে, এই সার্কুলেশনেই চলছে আমাদের বডি, তাই না। আচ্ছা, এবার এই যে লসিকাতন্ত্র, এটাকে বর্ণনা করেছিলেন কে, রুডবেক অ্যান্ড বার্থোলেন, রুডবেক অ্যান্ড বার্থোলেন। আচ্ছা, এটাকে বলা হয় দ্বিতীয় সংবহনতন্ত্র। আচ্ছা আচ্ছা, লসিকা উপাদান কি কি আছে, লসিকার উপাদান, হ্যাঁ এইগুলো কিন্তু উপাদান, হ্যাঁ এগুলো কিন্তু উপাদান, হ্যাঁ উপাদান, একটা কোষীন উপাদান, একটা কোষীয় উপাদান। কোষীন উপাদানের মধ্যে হচ্ছে পানি আছে 94%, আর কঠিন পদার্থ আছে মাত্র 6%। এই কঠিন পদার্থের মধ্যে আছে কি, কিছু লিপিড আছে কাইলোমাইক্রন হিসাবে মেনলি, এবং কিছু প্রোটিন আছে। এই প্রোটিনগুলো আমরা আগে পড়িয়েছি, এটা প্লাজমার ভিতরেও থাকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন, এইগুলা। কিছু কোষীয় উপাদান আছে, কিছু কি উপাদান আছে, কিছু কোষীয় উপাদান আছে। এই কোষীয় উপাদান কীগুলো, একটা হচ্ছে লিম্ফোসাইট, একটা হচ্ছে মনোসাইট। এই যে লিম্ফোসাইট, এটা 500 থেকে 75,000 পর্যন্ত থাকতে পারে, এখন বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকতে পারে। এখন লসিকা, যখন আমরা ফ্যাট জাতীয় খাবার খাই, কি খাই, ফ্যাট জাতীয় খাবার খাই, এই ফ্যাট জাতীয় খাবার খাইলে কি হয়, এই ফ্যাট জাতীয় খাবার এই লসিকার সাথে মিশ্রিত হয়, হয়ে লসিকার কালার হয় দুধের মতো সাদা, যেটাকে আমরা বলছি কাইল। আচ্ছা, লসিকা দুই ধরনের, মানে লসিকাতন্ত্র দুই প্রকারের বিভক্ত, একটা হচ্ছে লসিকা গ্রন্থি, একটা হচ্ছে লসিকা নালী। এই যে লসিকা নালী, সেটা হচ্ছে একটা অন্তর্মুখী বহির্মুখী, এটা বলেছি, যেটা লিম্ফ নোডের দিকে আসে সেটা অন্তর্মুখী, যেটা লিম্ফ নোড থেকে বেড়ে যায় সেটা বহির্মুখী। আচ্ছা, লসিকা নালী হচ্ছে আবার দুই প্রকার, একটা ডান লসিকা নালী, একটা বাম লসিকা নালী। ডান লসিকা নালী কী করে, মাথা, বক্ষাঞ্চলের ডান অংশ, ডান হাত, এই অংশের লসিকাগুলো নিয়ে ডান সাবক্লাভিয়ান শিরা এবং ডান অন্তঃজুগুলার শিরার সংযোগস্থলে ওপেন হয় এবং এখানকার লসিকাগুলো এখানে যুক্ত হয়। আচ্ছা, এবং বাম না তো, এটা হচ্ছে থরাসিক, সরি বাম বলা যাবে না, এটা থরাসিক লসিকা নালী। থরাসিক লসিকা নালী কী করে, দেহের নিম্নাংশ এবং বাম পাশের, বডির বাম পাশের লসিকাগুলো নিয়ে কি করে, বাম সাবক্লাভিয়ান শিরা, বাম অন্তঃজুগুলার শিরা, এই দুই শিরার সংযোগস্থলে এসে উন্মুক্ত হয়, এটা হচ্ছে থরাসিক লসিকা নালী। আচ্ছা, এবার আসো, লসিকার কিছু কাজ আছে, এরা প্রোটিন পরিবহন করে, এরা স্নেহ পরিবহন করে, এরা অক্সিজেন ও পুষ্টি, যেই অংশে রক্ত সাপ্লাই দিতে পারে না সেই অংশে এরা অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে। এরা কি শোষণ করে, এরা ফ্যাট জাতীয় খাদ্য শোষণ করে, তাই না। এরা প্রতিরক্ষা ব্যবস্থায় ভূমিকা রাখে, কারণ এর ভিতরে কি আছে, লিম্ফোসাইট আছে, মনোসাইট আছে। আচ্ছা, দেহরসের পুনর্বন্টন করে এরা, তাই না। যদি না হতো তাহলে দেহ রসগুলো সবগুলো পায়ের দিকে নিচে গিয়ে জমা হতো, পা ফুলে যেত, এমনই তো হতো, ইডিমা হতো। আচ্ছা, যদি এরা বহন না করতো। আচ্ছা, এবার আসো, লসিকা গ্রন্থি, আমাদের এখানে আলোচনা করার জায়গা নেই বলে আমরা লসিকা গ্রন্থিকে এখানে নিয়ে আসছি। এই লসিকা গ্রন্থি এরা 5 প্রকার। এই লসিকা গ্রন্থি কী কী আছে, লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস, লাল অস্থিমজ্জা। এই যে লিম্ফ নোড, এরা 400 থেকে 700টা পর্যন্ত থাকতে পারে একটা মানব দেহে, এবং এরা হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্যারেটাইন, একটা হচ্ছে অ্যাডেনয়েডের আরেকটা নাম হচ্ছে ফ্যারিঞ্জিয়াল, আর একটা হচ্ছে লিঙ্গুয়াল। আচ্ছা, লিঙ্গুয়াল। আচ্ছা, এরপরে কি আছে, টনসিল। আচ্ছা, টনসিল গেল। টনসিল যখন কোনো প্রদাহ হয় তখন সেটাকে আমরা বলি টনসিলাইটিস। টনসিল যখন আমরা কোনো কারণে কেটে ফেলি তখন সেটাকে বলি টনসিলেক্টমি, ঠিক আছে। এবার প্লিহা কি, প্লিহাতে সাদা মজ্জা আছে আবার লাল মজ্জা আছে। প্লিহাকে বলা হয় ব্লাড ব্যাংক, এটা বলা যাবে না,
এইটা ভুলে যাওয়া যাবে না। প্লীহাকে বলা হয় রক্তের রিজার্ভার এবং এটার ওজন, প্লীহার ওজন 170 গ্রামের কাছাকাছি এবং প্লীহা আরবিসির কবরস্থান নামে পরিচিত। কবরস্থান লেখা হয়ে গেছে। আচ্ছা, থাইমাস, থাইমাস টি লিম্ফোসাইটকে পরিপক্ক করে। ঠিক আছে। আচ্ছা, টি লিম্ফোসাইটের একটা কাজ আছে রে। ছোটবেলায় আমাদের এখানে থাইমাস ছিল, এখন আর নাই। ঠিক আছে। এই টি লিম্ফোসাইটকে এই থাইমাস পরিপক্ক করে। এখন থাইমাস যতদিন ছিল ততদিন এই টি লিম্ফোসাইটটা পরিপক্ক হতে পারছে। টি লিম্ফোসাইটের কাজ হচ্ছে ওরা আমাদের এই যে মনোসাইট আছে, লিম্ফোসাইট আছে, বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থার যে কোষগুলো আছে এদেরকে চিনায় দেয়। কি চিনায় দেয়? যে আমার বডিতে এই 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 কোষগুলো আমার বডির নিজের কোষ, এদেরকে হত্যা করা যাবে না। তখন এই মনোসাইট, লিম্ফোসাইট আমার নিজের বডির কোষকে মারে না, কিন্তু কোনো ফরেন পার্টিকেল আসলে তখন ওকে তো আর টি লিম্ফোসাইট চিনায় দেয় নাই। কারণ টি লিম্ফোসাইট কি, পিউবার্টি বা হচ্ছে বয়ঃসন্ধিকাল আসতে আসতে এটা মানে এই থাইমাসটা চলে যায় আমার বডি থেকে। ঠিক আছে। তখন আর টি লিম্ফোসাইট থাকে না, বুঝা গেছে? তখন টি লিম্ফোসাইট নাই, একটা বাইরে থেকে জীবাণু এসে ঢুকছে। এবার আমার বডি কি করবে? যে এ তো আমার বডির নিজস্ব লোক না, হ্যাঁ, তখন সেটাকে আমার বডির যে এই যে লিম্ফোসাইট, মনোসাইট আছে এরা মেরে ফেলে। এইটা হচ্ছে কথা। আচ্ছা, এবার লাল অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জা সম্পর্কে তোমাদেরকে বহুবার বলেছি। এখানে আরবিসি প্রোডাকশন হয়, অর্থাৎ লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।